কেসটা নিয়ে একটু বলেন দেখি, মানে জি স্যার, একজন কতখানি মনে বিধবা আছে? মহিলা যার 2 ছেলে ও মেয়ে, তিনি আসছিলেন আপনার কাছে যে বসতে সমস্যা বা দাঁড়াতে সমস্যা। আপনার বলার দরকার নেই, বলেন আমাদের কাছে আসছে, আপনার জি, কাছেই আমাদের শুনবো। কাছে আসছিলেন। হুম। তো তার মেন, আপনি অনেকবার প্রশ্ন করছেন যে আপনার আসলে সমস্যাটা কি বা দুঃখ কোন জিনিস নিয়ে। তিনি বারবারই একই কথা বলছিলেন যে আমি কোথায় যাব, কি করব, আমার কি হবে। অথচ তার 2 জন ছেলে ছিল, লায়েক ছেলে আরকি। তারপরে তার মেয়ে জামাই আছে। কিন্তু তারপরেও তিনি এই সমস্ত বলছিলেন। তার স্বামী হলো ক্যান্সারে মারা গিয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য তার যে সম্পদ ছিল অর্থাৎ বাড়ি, এসব বিক্রি করে তার চিকিৎসায় খরচ করেছিলেন। তো ইদানিং যে সমস্যাটা হয়েছিল যে তার বড় ছেলে একটা বাড়ি মর্টগেজ রেখে কিছু টাকা নিয়ে প্রাইভেট কার কিনে রেন্ট কারের ব্যবসা করতেছিল। তো ওই মর্টগেজের টাকাও এই মা পরিশোধ করত। বড় ছেলের প্রতি একটা টান আলাদা ছিল। তো ছোট ছেলে এইটা নিয়ে বেশ পেরেশানি করত। যার কারণে তার বাম দিকে সমস্যাটা বেশি ছিল। হ্যাঁ, তো আপনি যতবারই এই চেষ্টা করেছেন জানার জন্য যে আসলে দুঃখ কি জিনিস নিয়ে বা কোন জিনিস নিয়ে তার দুশ্চিন্তা, তিনি বারবারই একই কথা বলে গিয়েছিলেন যে আমি কোথায় যাব, কি করব, আমার কি হবে, এটাই বারবার বলছিলেন। আর এসব সমস্যার মধ্যে থেকেও তিনি বেশ রেসপন্সিবল ছিলেন। হ্যাঁ, আর যখন সবাই তাকে এত করে বড় ছেলে না ছোট ছেলে তাকে এত বড় বড় কথা বলেছেন বা হলো তাকে কষ্ট দিয়েছেন, তারপরেও তিনি মাইন্ডলেস ছিলেন, অর্থাৎ এইগুলোর কোনো রিয়াক্ট করেননি আর কি। হ্যাঁ, এই মোটামুটি স্যার যতটুকু খেয়াল আছে টুকটাক। আচ্ছা, তো আমার মনে হয় যে ক্ষেত্রটা মানে কাহিনীটা আপনারা বুঝতে পেরেছেন, তাই না? যে তার রিয়াকশনটা কি ছিল, টেনশনটা কি ছিল। বাড়ি বেচে দেওয়ার কথাটা বলছিলেন, তাই না? যে বারবার আমি বাড়ি বেচবো না, বাড়ি বেচবো না। তো এই থিমটা মাথার মধ্যে রাখেন। হ্যাঁ, এটা খুবই মানে আমি যে শেডটার কথা বলতেছি, এই শেড দিয়ে ম্যাগনিওর আপনি বেশ বেশ কিছু ম্যাগনিওর আপনি পাবেন। শুধু এই কেস না, এই টাইপের কেস, এই ফিলিংস এর উপরে। হ্যাঁ, তো ম্যাগনিওর তো বেসিক্যালি আমরা খুবই কম ইউজ করি, কিন্তু দেখেন সেখানে ন্যাকটামিউর আমরা কত ইউজ করি, তাই না? ন্যাকটামিউর কিন্তু ভুরি ভুরি ক্লাসিক্যাল বলেন বা আদার্স এগুলাতে আমরা কিন্তু অনেক বেশি ইউজ করি। তো এটা যেহেতু আমাদের জানার মধ্যে নাই, এটা যেহেতু আমাদের মানে আমরা বেশি ইয়ে করি না। ইনফ্যাক্ট আপনারা যদি কেন্টের ম্যাথমেটিকাতে যান, কেন্টের ম্যাথমেটিকা প্রথমেই কিন্তু ওই উদ্ধৃতিতে কেন্ট সাহেব বলে দিয়েছেন যে হ্যানিম্যানের ইয়ে পড়ে আমি অত বুঝতে পারিনি বা অত ক্লিয়ার হয়নি, আমাদের ঘাড়ে দায়িত্ব এটাকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার। মানে এটা কিন্তু একটা বড় ক্ষেত্র আছে। তো আমি আপনাদের সাথে আসলে ম্যাগনিয়ন নিয়ে আর বেশি হয়তো আলোচনা করব না, আজকের দিনটা শেষ বা কালকে করলেও করতে পারি, এটা নির্ভর করবে মানে নেক্সট ক্লাসে। তো এটার অনেকগুলা ফ্যাসেট, অনেকগুলা শেড আছে, হ্যাঁ, যেগুলা সচরাচর পাওয়া যায়। ম্যাগনিওর যদি আপনি চিনতে পারেন, ডেফিনেটলি আপনি মাসে 2-4টা রুগী তো পাবেনই, যারা অ্যাটলিস্ট দিনে 10টা, গড়ে 10টা রুগী দেখেন, তারা তো ডেফিনেটলি 2টা তো পাবেনই। এটাকে আমরা হয়তো অন্য কোনো দিকে নিয়ে যাই, রিচেট ধরে ন্যাট্রামিউরের দিকে নিয়ে যাই, অথবা আরো কিছু মেডিসিন আছে, স্ট্যাফিসিগ্রিয়া, তারপরে কার্সিনোসিন, হ্যাঁ, এই রিলেটেড মনে হয়, আমরা কিন্তু তখন কার্সিনোসিন দিয়ে দিই। তাহলে এই পেশেন্টটাকে আমরা মেডিসিন দিয়েছিলাম, ইনি রাত্রে আসছিলেন একদম শেষে 8টার দিকে। তো তাকে মেডিসিন দেওয়া হয়েছিল, পরের দিন সকালেই তিনি বলতেছিলেন যে আমি বাসায় এসে ওষুধ খেয়েছি, খাওয়ার মানে 10-15 মিনিটের মধ্যেই আমি রেজাল্ট পেয়েছি। যদিও আমি আমার এই ফলো আপ এগুলো উল্লেখ করিনি তার কথোপকথনে, যাতে তিনি কিন্তু আসছিলেন পরের দিন, এসে এই কথাগুলোই বলতেছিলেন। তো সিমিলিমামে হয় কি, আপনি সিমিলার করলেও রেজাল্ট পাবেন, সিমিলিমাম করলেও রেজাল্ট পাবেন, আংশিক মিলালেও রেজাল্ট পাবেন। হোমিওপ্যাথি আসলে আল্লাহ এত বরকত দিয়ে রেখেছেন। আপনি সিমিলিমাম করতে পারলে
একদম কারেন্টের মতন রেজাল্ট হয়ে যাবে। আমি গতকালকে একটা পেশেন্টকে সিপিয়া দিয়েছিলাম। তো আমি ইচ্ছা করেই আমি আজকে আমার কলেজে ছিলাম। কলেজে আমার সাথে আরো শিক্ষকরা বসেছিলেন, ৬-৭ জন বসেছিলেন। আমি ইচ্ছা করে লাউড স্পিকারে, আমি চা খাচ্ছিলাম, আমি ইচ্ছা করে লাউড স্পিকারে দিলাম। আমি কনফিডেন্স ছিলাম। দিয়ে উনি পেশেন্ট বলতেছে যে আপনার ডোজ তো ম্যাজিক, আপনার ডোজ হচ্ছে ম্যাজিকের মতন, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। আমি শোনালাম টিচারদেরকে যে বেসিক্যালি হয়, আপনি সিমিলিমাম করতে পারলে সিমিলিমাম এই জাদুটা দেখাতে পারে এবং সেটা আপনার জন্য হবে। এই কারণে আপনাকে লেগে থাকতে হবে। একটা মেডিসিনকে খুব ডিপ লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। কারণ হোমিওপ্যাথি আপনি যে মেডিসিনটা দিচ্ছেন, যে ডোজটা আপনি দিচ্ছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি 10 ml একটা ডোজ দিলেন, ওর মধ্যে মেডিসিন কি থাকে? ওর মধ্যে মেডিসিন কিন্তু এরকম না, এক ধরনের ডাইনামিক্স থাকতেছে, তাই না? এবং খুবই সূক্ষ্ম লেভেলে, খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লেভেলে। তাহলে একটা সূক্ষ্ম জিনিস আপনি সিলেকশন করতেছেন একটা বড় অ্যাসপেক্টে, বিষয়টা তা না। একটা সূক্ষ্ম জিনিসকে আপনি যদি অ্যানালজি করেন, সাদৃশ্যতা করেন, তাহলে সূক্ষ্মভাবেই যদি আপনি তাকে ধরতে পারেন, তাহলে সূক্ষ্ম মেডিসিন ম্যাজিকের মতন কাজ করবে। এটা হলো মূল ফিলোসফি। তো যাক, আপনারা যারা কালকের কেসটা শুনেছেন তারা তো বুঝেই গেছেন। আরেকটা বিষয়, গতকালকে আমি গতদিন কেস করতে যে রুব্রিক্স রেপার্টরিতে নাই। হ্যাঁ, রুব্রিক্স অনেক জিনিস, রুব্রিক্স আপনারা খুঁজে পাবেন না। আপনি রুগীরা অনেক কথা বলে, সেটাকে কনভার্ট করে পাওয়া যায় না, অথচ বারবার একই কথা আসছে। আমরা কি বলি, রুগী যেটা বারবার বলতে থাকে, একই কথা বারবার বলে, সেটা তার ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। সেটা হলো রুগী দুই ভাবে বোঝা যায়, যেটা বারবার একই জিনিস রিপিট করতেছে, সেটা তার ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে যেটা বলে, সেটাও কিন্তু ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই রুগীটা কিন্তু বারবার একই কথাই বলতেছিল যে আমাকে বাড়ি বেচে দিলে, বাড়ি থেকে বাহির করে দিলে আমার কি হবে, তাই না? কতবার বলছে, না হলো 5 বার বলছে বা 7 বার বলছে। তাহলে এটা অবশ্যই কোন একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এই বিষয়ে কোনো রুব্রিক্স নাই ম্যাথমেটিকাতে। হ্যাঁ, আবার ম্যাথমেটিকা বলছি, রেপার্টরিতে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি ম্যাথমেটিকা যখন পড়বেন, ম্যাথমেটিকাও তো একপেশি ভাবে লেখা থাকে, সেখানেও অনেক তথ্য দেওয়া থাকে না। তো এটা আমাদের একটা প্রবলেম হয়ে যায়। এই কারণে ডিফারেন্ট ম্যাথমেটিকা পড়তে হয়। আপনাকে অথারের ওয়েট বুঝতে হয়, যিনি লেখক তার ওয়েটটা কতখানি। কেন্ট খুব ওয়েটফুল, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে চাকলাদার ওরকম ওয়েটফুল না। জাস্ট আমি বোঝানোর জন্য নাম নিলাম, আমি কাউকে ছোট করছি না। তো এই ওয়েটটা আপনাদেরকে মাপতে হবে। তো আমি প্রুভিং পড়ে দেখেছি, প্রুভিং এর সময় এই মানে মেডিসিনে এই ম্যাককার্বে বলেন বা ম্যাকমিউরে বলেন, এখানে কিন্তু এই যে অরফান, আমি গতদিন অরফান নিয়ে একটা কথা বলতেছিলাম, অরফান ওয়ালা যে ফিলিংস, অরফান ভাব, আমি অরফান নিয়ে আরো ব্যাখ্যা করবো আজকে। অরফান যে ফিলিং, অরফান মানে কি, অনাথ, তাই না? যে অনাথ ওয়ালা যে ফিলিং, সেটা কিন্তু ওইভাবে আসেনি প্রুভিং এর সময়। তো কেন্ট কিন্তু এই বিষয়টাকে একটু লাইটেন করেছে আর কি, এনলাইটেন করেছে। তো তিনি ম্যাগনেসিয়াম গ্রুপ আর কি, ম্যাগনেসিয়াম গ্রুপ তথা মানে ম্যাককার্বকে উনি বলেছেন যে এটা অনাথ বাচ্চাদের ওষুধ। হ্যাঁ, এটা অনাথ বাচ্চাদের ওষুধ, যারা অনাথ, বাবা মা হারিয়ে গেছে, এতিম, এতিমদের ওষুধ। তো তিনি ম্যাক গ্রুপ নিয়ে মানে অনেক কাজ করেছেন। পরবর্তীতে আমরা বিভিন্ন স্টলওয়ার্ড, যেমন জন শেলটন, ভিতুলকাস, তারপরে আরো 2-4 জন রাইটার, নাম মনে পড়ছে না, এই ইনাদের ক্লিনিক্যাল যে প্রুভিংস গুলো আছে, ক্লিনিক্যাল যে রেফারেন্স আছে, সেগুলা যদি আপনি দেখেন, ওই ইয়েগুলো পড়লে তখন এগুলো মানে ক্লিয়ার হওয়া যায়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে সেখান থেকে কিছু ক্লিনিক্যাল রেফারেন্স, যেমন আমাদের সিনথেটিক একটা রেপার্টরি আছে, হ্যাঁ, সেটা একদম ক্লিনিক্যাল বেসড রেপার্টরি। মানে সেই প্রুভিংস গুলো ক্লিনিক্যাল ইয়েতে হয়েছে, 3 খণ্ডের ইয়ে আছে। সেটাও যদি আপনি পড়েন বা আপনি দেখেন, আপনার কালেকশনে থাকে, তো দেখা যাবে যে
ওখানে পরবর্তীতে অনেক কিছু অ্যাড করে ফেলছে এবং সেটা সমৃদ্ধ হয়েছে। আবার ওই রেপার্টরি গুলা বেসড কিছু ম্যাথমেটিকা যখন লিখছে তখন দেখা যাচ্ছে ওই ম্যাথমেটিকা গুলো সমৃদ্ধ হচ্ছে। তো প্রথমে আমি আপনাদেরকে মানে জন শেলটন সাহেবের একটা মানে প্যারাগ্রাফ আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইটা তিনি হোমিওপ্যাথি অ্যান্ড মিনারেলস নামে তার একটা বই আছে, সেইখানে তিনি দিয়েছেন। আমি একদম ডাইরেক্টলি কপি পেস্ট করে দিচ্ছি এবং এটার অর্থও করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আরেকটা বিষয়, আপনাদের এখানে তো অনেকেই ইংরেজিতে খুব এক্সপার্ট আছেন, ডেফিনেটলি খুবই ভালো। তবে এই গ্রুপে তো আসলে সবাই ইংরেজিতে, আমরা হোমিওপ্যাথরা, আমি নিজেও কিন্তু ইংরেজিতে অত স্ট্রং না, যদিও আমার প্রয়োজনীয় শব্দগুলো নিয়ে আমি ইয়ে করি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে গ্রুপে যদি লেখেন আপনারা বাংলায় লিখেন, হ্যাঁ, যাতে সবার বোধগম্য হয়। হ্যাঁ, আপনি ইংরেজি লিখলেন, ম্যাক্সিমামই কিন্তু দেখা যাচ্ছে ওই ইংরেজি দেখে হয়তো পারে, কিন্তু ইংরেজি দেখে ওটা অ্যাভয়েড করে যাচ্ছে। তো এটা আপনারা করেন না, বাংলাতেই লিখেন। যেটা না হলেই নয়, ২-৪টা ইংরেজি ওয়ার্ড লিখলেন, সেটাও শিখতে হবে। কিন্তু বড় বড় স্টেটমেন্ট বা ইয়ে হলে আপনারা বাংলায় লেখার চেষ্টা করেন। তো যাক, জন শেলটন কি বলতেছে, এ ডিফারেন্ট, উনি বলতেছেন হচ্ছে এ ডিফারেন্সিয়াল উইথ magnesium mure is important here. Both are the first choice remedies of children of quarreling and divorced parents. But magmure, we have a much stronger fear of losing the support. It's very important, fear of losing the support. They are very afraid to that the quarrel will lead to it, that they will not be nursed and cared for anyone. তো উনি কি লিখতেছেন, উনি লিখছেন যে ম্যাথকার্ভ গ্রুপ অ্যানালাইসিস করে তিনি ম্যাগমিউরের সাথে এই ম্যাথকার্ভের একটা ডিফারেন্সিয়াল, ওটার মধ্যে একটা পার্থক্য মূলক একটা আলোচনা তিনি করতেছেন। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই দুই মেডিসিনই মূলত ঝগড়া ফ্যাসাদ করা মানে বাচ্চাদের বা ডিভোর্সড প্যারেন্টসদের জন্য ফার্স্ট চয়েস মেডিসিন, এটা ওনার কথা। এই এটা এমন না যে এই বাবা মার মধ্যে ঝগড়া ফ্যাসাদ হলো বা পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হলো, সেখান থেকে যে বাচ্চা উৎপন্ন হলো, সেই পরিবেশে যে বাচ্চা মানুষ হলো, তারা ম্যাককার বা ম্যাগমিওর হতেও পারে আবার নাও পারে। আপনি কোয়ার্লিং চিলড্রেন অথবা ডিভোর্স প্যারেন্টস পেয়ে গেলেন আর ম্যাককার বা ম্যাগমিওর দিয়ে দিলেন, ওই যে ব্রোকেন ফ্যামিলি আমরা বলি, বাবা মাকে ঝগড়া ফ্যাসাদ করে একদম ফ্যামিলি ডিস্ট্রয় হলো। আমাদের সমাজ ব্যবস্থা এটা খুবই কমন, এখন তো খুবই কমন। বাবা মা গ্যাঞ্জাম করতে সারাদিন, ঝগড়া বিবাদ, এবার ডিভোর্স হয়ে গেল, ছেলে দেখা যাচ্ছে বাপের সাথে, মেয়ে মায়ের সাথে থাকতেছে, এরকম আমরা দেখি। তো এরকম কেস পেলেন আর আপনি ম্যাগমিওর আর ম্যাককাপ দিয়ে দিলেন, এটা কিন্তু করা যাবে না, এটা কখনোই করবেন না। আপনি এরকম যদি কোনো ক্ষেত্র পান যে বাবা ডিভোর্স হয়ে গেছে, বাবা মার ডিভোর্স হয়ে গেছে, বা কোনো একটা ডিসকর্ড, ঝামেলা, ফ্যামিলিয়ার ঝগড়া ফ্যাসাদ, এরকম পেলে আপনি একটা হিন্টস পেলেন, আপনি একটা আইডিয়া পেলেন যে এটা ম্যাককার বা ম্যাগমিওর হতে পারে। তো এরপরে তিনি কি বলছেন, জন শেলটন, তিনি বলতেছেন তাদের মধ্যে খুব স্ট্রং ফেয়ার থাকে। স্ট্রং ফেয়ার কি বলতেছেন তিনি, স্ট্রং ফেয়ার অফ লুজিং সাপোর্ট। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, স্ট্রং ফেয়ার অফ লুজিং সাপোর্ট, স্ট্রং ফেয়ার অফ লুজিং সাপোর্ট। এটাকে আমরা সেদিন বললাম যে ফেয়ার অফ লুজিং সাপোর্ট, আমরা এটাকে রুব্রিক্স আকারে নিতে পারি, ফেয়ার অফ লুজিং সাপোর্ট। ফেয়ার অফ লুজিং সাপোর্ট আমি লিখে দিই, ফেয়ার অফ লুজিং সাপোর্ট। এইটা কিন্তু আমরা ম্যাগমিওরের মধ্যে খুব স্ট্রংলি দেখি, মানে এটা আপনি 4 মার্ক দিতে পারবেন বা 3 মার্ক দিতে পারবেন। তো এই সিনিয়র সিটিজেন, গতকালকের যে আমাদের পেশেন্ট, গতদিনের পেশেন্ট, এই মহিলার ক্ষেত্রে কি হয়েছে, তার মধ্যে কি কাজ করছিল, বেটাদের সাপোর্ট সে আর পাবে না, বেটাদের সাপোর্ট আমি আর পাবো না, এরকমটা বারবার বলতেছিল না, বাড়ি বেচে দিলে আমার কি হবে, তার মানে কি সে বেটাদের সাপোর্ট পাবে না। ইউজুয়ালি আমরা কি দেখি, আমরা আমাদের সমাজ ব্যবস্থায় কি দেখি, যে সিনিয়র সিটিজেন যারা থাকে, বয়োজ্যেষ্ঠ পার্সন থাকে, বয়োবৃদ্ধ বাবা মা থাকে,
তারা কাদের দিকে বেশি মুখাপেক্ষী হয়? এমনি চিন্তা করেন তো, আপনার ফ্যামিলির কথাই ভাবেন, আপনার বৃদ্ধ বাবা মা আছে, আপনারা ভাই বোন আছেন, দুটো ভাই আছে বা দুটো বোন আছে, এক ভাই এক বোন আছে। এই প্যারেন্টসরা মূলত বৃদ্ধ সময়ে কার সাথে থাকতে বেশি পছন্দ করবে, আপনাদের কি মনে হয়? ছেলে। ডেফিনেটলি, তাই না? কেউ কি দ্বিমত করতে পারেন? দুই একটা কিন্তু ক্রমের মধ্যে পড়ে না, ওটা ব্যতিক্রম। কিন্তু আপনি বাংলাদেশের রেসপেক্টে, ভারতীয় উপমহাদেশের রেসপেক্টে আপনি যদি চিন্তা করেন, বৃদ্ধ বাবা মা তার ছেলের ইয়ে চিন্তা করবে। আর কোন ছেলের করবে? ধরুন দুটা ছেলে আছে, দুটা মেয়ে আছে, তাহলে কোন ছেলের মুখাপেক্ষী সে হবে? বড় ছেলে। বড় ছেলে। হ্যাঁ, বড় ছেলের মুখাপেক্ষী হবে। এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এটা একটা প্রচলিত মানে কি বলবো, এটা একটা ইনবিল্ড একটা টেন্ডেন্সি। তো এই মহিলাটার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, যদিও আনফরচুনেটলি তাকে তার মেয়ের কাছে থাকতে হয়েছে, তাই না? অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই যে বাবা মাকে ছেলে দেখতেছে না, ছেলের বউ আসছে, আসার পরে ব্যবহার করে দিয়েছে, তখন মেয়ে দেখতেছে, এরকম কিন্তু দেখা যায়। আমরা কিন্তু অনেক কিছু এরকমটা দেখি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রগুলাতে হচ্ছে বেটা বা ছেলে হলো সাপোর্ট, বৃদ্ধদের সাপোর্ট, বৃদ্ধের লাঠি বলে, তাই না? বৃদ্ধের লাঠি হলো বেটা। বেটা কেন? কারণ সে মেল বা পুরুষ। মেল কি? মেল হচ্ছে ম্যাসকুলাইন, মানে শক্তির প্রতীক। এটা হলো তার সাবকনসিয়াস মাইন্ডে, মানুষের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা থাকে, বুঝতে পারছেন? মেল হলো ম্যাসকুলাইন, ফিমেল হলো হার্ট রিলেটেড, দুর্বল। তাহলে আমার সাপোর্ট দরকার, আমি যদি সাপোর্ট নিতে চাই তাহলে সাপোর্ট নিব স্ট্রং মানুষের, তাই না? এই সোসিওলজিটা আপনাদেরকে আবার বুঝতে হবে। তো এই জন্যই বেশিরভাগ লোকজনই ভাবে যে আমার কেয়ার করতে পারবে আমার ছেলে। এটা তার সাবকনসিয়াস মাইন্ডে একটা সেটেলড জিনিস, এই ফেথটা কিন্তু তার মধ্যে তৈরি হয়ে থাকে। এই জন্যই মানে প্রায় বৃদ্ধ প্যারেন্টসকে আপনি পাবেন তার বেটাদের সাথে থাকতে চায়। তাদের মনের মধ্যে এটা কাজ করে যে বেটা যদি থাকে তাহলে আমার কেয়ার হবে, না হলে আমার ওই লেভেলে কেয়ার হবে না। তাহলে বুঝতে পারলেন যে তার মধ্যে কি থাকতেছে? স্ট্রং সাপোর্টের একটা চাহিদা থাকতেছে, মানে একটা ভয় তৈরি হয়ে থাকতেছে, ফিয়ার অফ লুজিং অফ দা সাপোর্ট। কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে সাপোর্ট কি? সাপোর্ট হলো খাওয়া দাওয়া, টাকার ব্যবস্থা করা, কেয়ার হয়ে যাওয়া, এগুলো হলো সাপোর্ট। এই জন্য সে শান্তিতে থাকে, যে আমি যদি কিছু বলি খুব শান্তভাবে, সে মহিলা কি শান্তভাবে ছিল, এত ছেলে গালমন্দ করতেছে, এত উল্টাপাল্টা কথা বলতেছে, তারপরেও সে ভাবতেছে যে আমি যদি কিছু বলি তাহলে ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, আর যদি ঝগড়া ফাসাদ বেড়ে যায় তাহলে ওরা তো আমাকে ছেড়ে দিবে, ওরা আমাকে ছেড়ে চলে যাবে, বুঝতে পারছেন? ওরা আমাকে ছেড়ে চলে যাবে, তো তখন আমি আর কোনো সাপোর্ট পাবো না। এজন্য মহিলা পুরাপুরি শান্তি বজায় রেখে খুব মাইল্ড থাকছিল। আমি গতদিন মাইল্ডের ডেফিনিশন বলেছিলাম, মাইল্ড আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করি। আর এই জন্য সে বারবার নমনীয় হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। যে মেয়ে বললো না, বড় বেটা এসে একটু দুটা কথা বলে, মা গলে যায়, যা চায় তাই দিয়ে দেয়। বাড়ি মর্টগেজ রেখে টাকা দিয়ে দিয়েছে, যাও তুমি বেটা ইয়ে কেনো, কার কেনো, রেন্টে কারের ব্যবসা করো। আর ওই মর্টগেজের টাকা কে শোধ দিচ্ছে? এই মহিলাই, তার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, মানে তার বিজনেসের ওখান থেকে সে ইয়ে করতেছে। শুধুমাত্র তার প্রপার্টি পেপারস, মানে এই যে বাড়ি দোকান ছাড়া সে যা যা ছিল সবকিছু কিন্তু সে দিয়ে দিতে প্রস্তুত, এটা দিচ্ছে ওটা দিচ্ছে। ওই যে মেয়ে সে বললো না যে তাদেরকে দিয়ে দিবে, বাচ্চাদেরকে দিয়ে দিবে, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি যদি বাচ্চাদেরকে প্রপার্টিজ দিয়ে দিই, মানে আমি যদি প্রপার্টিতে সাইন করে দিই, বিক্রি করার সাইন করে দিই, তাহলে তো বাচ্চারা প্রপার্টি বেচে টেচে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ঠিক আছে, যদিও এক অর্থে বলা যায় ছেলে ওয়ান কাইন্ড অফ ঘাড় ধাক্কাতেই মাকে বাইর করে দিয়েছে, অফিসিয়ালি হয়তো বলেনি, কিন্তু মেয়েকে তো সে বলেছে যে মা আমার কাছে আমার কাছে মরে যাওয়ার মতন, তাই না? ওরা দুই ভাই কিন্তু আলোচনা করছে, এরকম মা থাকার থেকে না থাকাই ভালো, আমরা ধরে নিয়েছি আমাদের মা নাই,
এরকম কথা কিন্তু ছেলেরা বলেছে। এবং এই যে 10 দিন 12 দিন ধরে মেয়ের বাড়িতে আছে, সে একবারও খোঁজ নিতে চায়নি, একবারও জানতে চায়নি যে তার মা কেমন আছে, কোথায় আছে। তাহলে চিন্তা করে দেখেন এই ছেলেটা কতটা হার্ড হার্টেড। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট রাইটার, আরেকজন গবেষক ডক্টর জর্জ ভিতুলকাস, তিনি ম্যাগনিওর সম্পর্কে কি বলেছেন এটা আমি একটু উদ্ধৃতি করে দিই, আপনাদের কাজে লাগবে, এটা একটু নোট করে নেন। ম্যাগনিওর পেশেন্টস আর ভেরি সেন্সিটিভ টু এনি কাইন্ড অফ confrontations either involving themselves or other people. They are pacifists, always trying to make peace. It is not that they are cowardly. In where situation they may display lots of courage. আমি এটা করি, অর্থটা কিভাবে করতে পারি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি বলতেছেন, ম্যাগনিওর পেশেন্টস আর ভেরি সেন্সিটিভ টু এনি কাইন্ড অফ কনফ্রন্টেশনস মানে কি, হোয়াট ইজ কনফ্রন্টেশনস এর বাংলা কি, বাংলা করেন তো দেখি, ইংরেজি কে কে আছেন, বাংলা করেন। কনফ্রন্টেশনস মানে হচ্ছে দ্বন্দ্ব, তাই না, সরাসরি বিরোধিতা করা, শক্ত মোকাবেলা করা। তো এই কনফ্রন্টেশনসটা কি হয় এটা একটু বোঝার দরকার। হ্যাঁ, ওই ডিকশনারি মিনিং বুঝলে হবে না, এইটাকে আমরা একটু একটু মানে এর অনুভূতিটা, ডিপ লেভেলের একটু ভাবনাটা বুঝবো। ধরেন আপনার সামনে আপনার একটা প্রবলেম বা এমন একটা পরিস্থিতি আসছে যেটাকে আপনি ভয় পান, আপনি যেটা পছন্দ করেন না, যেটা এড়িয়ে চলার চেষ্টা করতেছেন, সেটা এরকম একটা পরিস্থিতি আপনার সামনে রেখে দেওয়া হলো। লড়াই ঝগড়া বিবাদ হলো কোয়ার্লিং, তাই না, কোয়ার্লিং করা বা দ্বন্দ্ব করা। আর কনভারসেশন হলো যে তুমি যদি এটা না করো তাহলে তোমাকে আমি, বেটা কি বললো, তুমি যদি বাড়িগুলা বেচে না দাও তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে দেবো, তুমি যদি এটা না করো, কন্ডিশনাল, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে বের করে দেবো। এই রকম টাইপের জিনিস হচ্ছে কনফ্রন্টেশনের মধ্যে আসে। এইরকম, হ্যাঁ, যে তার এই মহিলা ধরেন তার একটা কি আছে, একটা ফেয়ার আছে, ফেয়ার নট কি, ফেয়ার নট বিং সাপোর্টেড, ফেয়ার অফ বিং অরফান, এগুলো কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় চলতে থাকে যে আমি আর সাপোর্ট পাবো না, আমাকে এতিম করে দেওয়া হবে, আমাকে ফেলে দেওয়া হবে, আমাকে ছুঁড়ে ফেলা হবে। হ্যাঁ, এই জন্য সে তার ছেলেদের সাথে মূলত দ্বন্দ্বে জড়ায় না। এত কিছুর পরে সে কিন্তু একটা টু শব্দ করেন, সে মাইল্ডনেস থেকে গেছে। ছেলেরা তাকে আনঅফিসিয়ালি কিন্তু বলে দিয়েছে যে তুমি আমাদের জন্য মারা গেছো, তুমি আমাদের কাছে মারা গেছো। তো এইরকম পরিস্থিতিতে তার কি হবে? হ্যাঁ, তো এই জন্য এই ভিতুলকাস বলতেছে এই জন্য তারা হলো প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মানে, প্যাসিফিস্টের বাংলা হলো শান্তিবাদী, শান্তিকামী, ভালো বাংলা হচ্ছে শান্তিকামী, শান্তিবাদী বা শান্তিকামী। সুতরাং তার মনের মধ্যে চলতে থাকে যে ফিয়ার অফ বিং অরফান, আমার ছেলেরা প্রপার্টির জন্য লড়াই করতে থাকছে এবং সে চেষ্টা করছে যে তাদেরকে দুজনকে বাবা বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিতে, কিন্তু সে তো তার মতন করে চেষ্টা করছে। বড় ছেলেকে কি করে শান্ত করছে, এসে হাম্বি থম্বি, বাবা যা তুই টাকা নিয়ে যা একটা কার কেন, আবার আসছে আচ্ছা ঠিক আছে টাকা তো নাই, তাহলে বাড়ি আছে, আচ্ছা যে বাড়ির এগেনস্টে একটু মর্টগেজ রেখে একটা কারের টাকা 3 লাখ টাকা যা নিয়ে যা, আমি শোধ দিবনি। বিভিন্ন ভাবে সে চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা রাখার, কিন্তু সেটা তো আর হয় না। সে সবসময় চেষ্টা করছে শান্তি বজায় রাখার। এখানে ভিতুলকাস কি বলতেছে, এর মানে এই নয় যে সে ভীতু বা কাওয়ার্ড, এটা কিন্তু এর মানে না। কিন্তু তার নেচার হলো কেউ তাকে ছেড়ে যাতে না চলে যায়, এই জন্য সে প্রয়োজনে
নিঃশেষ করে ফেলবে, নিঃশেষ হয়ে যাবে, তারপরেও কাউকে যেতে দিবে না, সবাইকে ধরে রাখার চেষ্টা করবে। যা যা করার দরকার, ওই যে মহিলা যেটা করলো, ঘর মর্টগেজ রেখে কার কিনে দিচ্ছে, দোকান থেকে ইয়ে করছে, কোনো একটা জিনিস আনলে ভাই বোন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। কেন করছে এগুলা? করছে যে সবাইকে একসাথে রাখার জন্য। আপনার কাছে মনে হবে যে এটা তো কার্সিনোসিন। কার্সিনোসিন কি করে? সবাইকে একসাথে নিয়ে থাকার চেষ্টা করে, সবাই একসাথে নিয়ে থাকতে চায়, তাই না? যখন দেখা যাবে যে ফ্যামিলি মেম্বাররা, মানে বাপ মা সন্তান নাতিপুতি সব একসাথে থাকতেছে, হ্যাঁ, যেখানে কেয়ারিংটা একটা বড় বিষয়, হ্যাঁ, কার্সিনোসিনের ক্ষেত্রে কেয়ারিং, সবাইকে কেয়ার করতেছে, সবাইকে মিলেমিশে ইয়ে করতেছে। কিন্তু এই ম্যাগনিউরের ক্ষেত্রে হচ্ছে যে সে এত কিছু করছে তার সাপোর্ট পাওয়ার জন্য, এত কিছু করলে সে সাপোর্ট পাবে, সে যাতে অরফান না হয়ে যায়, তার যাতে শেল্টার পাওয়া যায়, এই ফিলিংসটা কিন্তু ম্যাগমিউরের মধ্যে থাকে। আর কার্সিনোসিনের মধ্যে কি থাকে? সে হারমোনি চাচ্ছে, সবাই একসাথে থাকবো, যে তাকে ডমিনেশন করে বা তাকে বকাঝকা করে, তাকে কি করে প্লিজিং করব, খুশিতে রাখবো, এই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু ম্যাগমিউর কি করছে? এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছে না, সে সবার জন্য কেন করতেছে? তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য সবাই যাতে আমাকে ছেড়ে না চলে যায়, আমার সাপোর্ট যাতে বঞ্চিত না হয়, আমাকে এতিমের মতন যাতে রাস্তায় ছুড়ে না ফেলে। ঠিক আছে, তাহলে কাহিনী একই হলো, কিন্তু ভাবনাটা কিন্তু আলাদা আলাদা থাকলো। কার্সিনোসিনের কিন্তু সাপোর্টের প্রয়োজন নাই, কার্সিনোসিনের সাপোর্টের প্রয়োজন নাই, দরকার নাই সাপোর্টের। তবে দুটো মেডিসিনই কিন্তু তার এনভায়রনমেন্টে, তার আইপিআর এর মধ্যে হারমোনি বজায় রাখতে চাই, সবার সাথে সমন্বয় ঠিক রাখতে চাই, সবার জন্য কাজ করতে চাই, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ম্যাগমিউরের একটা ফিল আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা এই কেস থেকে প্রমিনেন্ট হয়েছে, এখান থেকে আমরা শিখতেও পারছি। সেটা হচ্ছে, আমাকে মারো কাটো যা খুশি করো, কিন্তু আমাকে অস্বীকার করো না। আমি যে তোমার মা, আমাকে অস্বীকার করে দাও, আমাকে ফেলে দিও না। বেটাদেরকে সবকিছু সে দিয়ে দিচ্ছে, এভরিথিং। মেয়েটা কি বললো? যে সে বড় ছেলের কথাতে গলে যায় সবকিছু দিয়ে দেয়। যখন আপনি বেটাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছেন শুধুমাত্র এতটুকু আশ্বাসে যে বেটারা আমাকে ছেড়ে না চলে যাবে, আমি বুঝাতে পারছিলাম, ছেড়ে চলে না যাবে, আলটিমেটলি সেরকম সে কিছু করছে না, বরং তাদের সাথে, মানে এই ছেলেরা তার সাথে খারাপ ব্যবহার করছে। আবার উপরন্ত সে কি করছে? তাদেরকে মানানোর জন্য সে সবকিছু দিচ্ছে, কিন্তু তার একমাত্র চাহিদা কি? আমাকে বের করে দিও না, আমাকে বেঘর করো না, আমাকে অস্বীকার করো না, টাকা পয়সা নাও, তোমাদের যা হেল্প দরকার সবকিছু আমার কাছ থেকে নাও, কিন্তু আমাকে অস্বীকার করো না, আমাকে ছেড়ে দিও না। বুঝতে পারছেন? সুতরাং তার এই মাইল্ড, এটা একটা মাইল্ডনেস না? ছেলেরা এত কিছু করতেছে তারপরেও সে মাইল্ড, এল্ডিং মাথা নত করতেছে, এল্ডিং নেচার। এই এল্ডিং নেচারের কারণে, এই যে ভিদুল কাজ সাহেব বলেছেন প্যাসিফিস্ট, এই প্যাসিফিস্ট নেচারের কারণে এরকম লোকজনের এনভায়রনমেন্ট, মানে এই টাইপের যারা বয়োজ্যেষ্ঠ থাকে বা ম্যাগমিউরের যে পার্সন গুলা থাকে, তাদেরকে তার আইপিআর, তার এনভায়রনমেন্ট অনেক অ্যাবিউজ করে। তারাও তো বুঝে গেছে যে মাকে যতই শাসাই, যতই গুতা মারি, যাই করি, যতই চাপি, আমার তো ফায়দাই ফায়দা, মা তো একটা টু শব্দ করে না, আমাকে খালি দিয়েই যায়। এই তার আশেপাশের লোকজন যখন বুঝে যায়, তখন এরা কিন্তু খুব বেশি অ্যাবিউজড হতে থাকে। কারণ একটাই, যে আমি যত যাই করি না কেন, মা তো কোনো রিয়াকশন দিচ্ছে না। ঠিক আছে, তাহলে কি হলো? আমাকে কাটো, গালি দাও, বকা দাও, কিন্তু আমাকে অস্বীকার করো না, তাহলে আমার সেলটার লস হয়ে যাবে, আমি কার কাছে যাব, আমি কোথাও যেয়ে তো সাপোর্ট পাবো না।
ঠিক আছে, যদি এই মহিলা কিন্তু আর্ন করছে, তার দোকান আছে, বিজনেস আছে, বিজনেস থেকে আর্ন করতেছে, সে নিজে চলছে, ছেলের মর্টগেজের টাকা শোধ দিচ্ছে, আবার অন্য কোনো ছেলের প্রয়োজন হলে তাদেরকে টাকা দিচ্ছে, তারপরেও তার ইয়েটা কি যে আমাকে ছেড়ে যেও না, এরকম একটা এক্সক্লুসিভ ফিচার, পিকিউআরএস, এক্সক্লুসিভ মাইন্ড আপনারা কিন্তু ম্যাগমিউরের মধ্যে দেখতে পাবেন। এটাই হলো আপনাদেরকে খুঁজতে হবে। তো এই মেডিসিন আমরা অনেক কিছুই আসলে কি এই মানে এটা নিয়ে তো কাজ ওইরকম হয়নি, কাজ হচ্ছে অনেক মানে ধীরে ধীরে অনেক কিছুই এখানে অ্যাড হচ্ছে। আমাদের একটা রুব্রিক্স আছে মনে হয়, এই কারো কি রেপার্টারি খোলা আছে? আমার তো রেপার্টারি আমি চালু করতে পারতেছি না। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড বিইং, এরকম একটা রুব্রিক্স আছে, আমি একটু দেখে নিই, এক মিনিট। কারো রেপার্টারি খোলা থাকলে একটু দেখেন তো, এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড বিইং বা এই টাইপের একটা রুব্রিক্স আছে। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড বিইং এ কিন্তু এই ইয়াতে কি বলে, এটা আমরা সিনথেসিস দেখছি, হ্যাঁ, সিনথেসিসে কিন্তু এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড বিইং এই ইয়েটা কিন্তু ম্যাগমিউর কিন্তু নাই। অ্যাবিউজড আফটার বিং আছে স্যার, কিন্তু ম্যাগমিউর নাই ওখানে। হ্যাঁ, আফটার বিইং, ওই তো রুব্রিক্সটা, আমার তো রুব্রিক্স মনে নাই, মানে মাথায় আসছে না। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড আফটার বিইং, ঠিক আছে, এই রুব্রিক্সে কিন্তু আমরা ম্যাগমিউর পাচ্ছি না, তাই না? অ্যাবিউজড কখন হয়? অ্যাবিউজড ফিলিং কখন আসে? যখন আপনাকে অ্যাবিউজ করা হচ্ছে, আপনাকে অপব্যবহার করা হচ্ছে, আপনার মধ্যে ফিল আসতেছে যে আমাকে তো কি বলবো, আমাকে তো এরা ইউজ করে ফেললো, আমাকে তো এরা টিস্যু পেপার বানায় ফেললো না। অ্যাবিউজড, আমরা তো এরকম একটা ফিলিংস আসে না, যে আমাকে তো মুলা খাওয়ালো, আমাকে তো কি বলবো, আমাকে তো এরা ঘুরালো, আমাকে ব্যবহার করে ফেললো। লোকজন বলে না যে আমাকে তো ব্যবহার, আমি বুঝতেই পারলাম না, আমাকে ব্যবহার করে নিল এইভাবে। তো এই যে ইনার ফিলিং, হ্যাঁ, যে অন্যের জন্য কাজ করতে যায় আমাকে সে ব্যবহার করে ফেললো, এই ফিলিংসটা কি এই ইয়ের মধ্যে ছিল, এই মহিলার মধ্যে ছিল? আমি ছেলেরা, না হ্যাঁ, না স্যার, ছিল না তো। উনি তো মানে উনি কখনো কখনোই, স্বীকার করেননি। হ্যাঁ, কখনোই বলেনি। তো এই কারণে দেখেন, এলিমেন্ট অফ কি, এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ বিং আফটার, এই রুব্রিক্সের মধ্যে কিন্তু আপনি ম্যাগনিউকে পাচ্ছেন না। তার মানে কি, আপনাকে এই জায়গা থেকে এই মেসেজটা নিতে হবে, সে যত এই যে টাকা দিক, যাই দিক, এই করুক ওই করুক, তার মাথার মধ্যে কিন্তু এটা কখনোই আসে না যে আমাকে আমার সন্তানরা বা আমার আইপিআর, আমার এনভায়রনমেন্ট, আমাকে আমার আশেপাশে যারা আছে আমাকে তারা মিস ইউজ করতেছে, এটা কখনোই তার মাথার মধ্যে আসে না। এইরকম ফিলিংসটা তার মধ্যে কখনোই আসে না যে আমি অ্যাবিউজড হয়েছে। বুঝতে পারছেন আপনারা? সে বুঝতেই পারে না যে সে অ্যাবিউজড হচ্ছে। আপনার কাছে মনে হবে যে বড় ছেলে তো পুরা মহিলাকে দেউলিয়া বানাই দিল, পুরা ইউজ করে ফেলল, এটা আপনার মধ্যে ফিলিংস আসতে পারে, কিন্তু পেশেন্টের মধ্যে আসে না। হ্যাঁ সিয়াম? স্যার তাই বলে কি এই স্টেটটা এখানে প্রযোজ্য হবে না? না না না, আমি এটা বোঝানোর জন্য বললাম যে অ্যাবিউজড এর মধ্যে নাই, তার মানে এই যে তাকে এত ছেলে মেয়ে, এটা তো আমরা একটা কেস বললাম, আরো তো কেস আছে, হ্যাঁ, আরো কেসে অন্যভাবে আছে। দেখা যাচ্ছে যে পুরা, আমি আরেকটা কেস পেয়েছিলাম, পুরা তার অফিসের লোকজন তাকে তো একদম মানে খারাপ কথা বলতে গেলে সেই লেভেলের, মানে কি বলবো, টিস্যু পেপার ভদ্র ভাষা আর কর্ণম হলো খারাপ ভাষা, কর্ণমের মতন করে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। তারপরেও তার মধ্যে কখনোই আসে না যে আমাকে তারা অ্যাবিউজ করতেছে, কখনোই আসে না। আচ্ছা, আমার সাথে কথা বলতেছে, আমি ফিল করতেছি যে এই লোকটাকে এত ইয়া করে, কিন্তু ম্যাগমিউরের নেচারটাই এরকম, সে ওই অ্যাবিউজড ফিলিং তার মধ্যে আসবেই না। আমি কি বুঝাতে পারলাম সিয়াম? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা,
আরেকটা, হ্যাঁ নজরুল ইসলাম বলেন, ডক্টর নজরুল ইসলাম। তার মানে অ্যাবিউজ, এটা ম্যাকমিউরের ক্ষেত্রে আমরা প্রযোজ্য হবে না। কেউ যদি এসে অ্যাবিউজ বলে যে আমাকে তারা এইভাবে ব্যবহার করে নিল, তারা আমাকে এইভাবে অবমূল্যায়ন করলো, তার মানে একটা ম্যাকমিউর বাদ। তাহলে ম্যাগনিউর বাদ। এই কারণে আমি এই কথাটা বললাম। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা এক্সপ্রেশন আমরা পাই, সেটা হলো, এটা মনে হয় বললাম নাকি, তোমরা আমাকে তোমাদের মতন করে যত ইচ্ছা মারো, কাটো, যা খুশি করো, কিন্তু আমাকে ছেড়ে দিও না। আমাকে ছেড়ে দিও না, যা ইচ্ছা করো, আমাকে ছেড়ে দিও না। কেন এরকমটা? কারণ ওই যে খুব সুন্দর একটা ওয়ার্ডে যে ভিতুল গাছের এখানেই আছে, হয়ে গেল ভিতুল গাছের এইখানে, এই ওয়ার্ডটা আপনারা মনে রাখবেন, এখানে আমি কপি করে দিইনি, সেটা হলো রিপ্রেশন। রিপ্রেশন, সাপ্রেশন না, কিন্তু রিপ্রেশন। রিপ্রেশন, REPRESSION এর লিখে নেন, রিপ্রেশন লিখে দিন। রিপ্রেশন, নট সাপ্রেশন, রিপ্রেশন। রিপ্রেশন মানে কি? রিপ্রেশনের ডিকশনারি মিনিং হচ্ছে রোধ, অবদমন, অবরোধ, এরকম ইয়েতে। আমি এটাকে বোঝাচ্ছি, রিপ্রেশন, সাপ্রেশন না। ম্যাগমিউরে কিন্তু কোনো সাপ্রেশন থাকে না, এটা আবার মাথায় রাখতে হবে। কোনো সাপ্রেশন আপনি রেপার্টরি ম্যাথমেটিকে খুঁজে পাবেন না, সাপ্রেশন নাই। তাদের থাকে রিপ্রেশন। রিপ্রেশন মানে কি? রিপ্রেশন মানে হলো আপনার সাথে যতগুলো ভুল কাজ করা হয়েছে, ব্যথাদায়ক কাজ করা হয়েছে, পেইনফুল বিষয় আছে, যেমন ধরেন যে বউ শাশুড়ি, হাজবেন্ড ওয়াইফ, শাশুড়ি অথবা হাজবেন্ড দুজন মিলে বউকে সেই ঠাসা ঠাসতেছে, সেই কষ্ট দেওয়া দিচ্ছে। আর হিস্ট্রিতে দেখা গেছে যে তার প্রিভিয়াস হিস্ট্রিতে তার ছোটবেলায় তার বাবা তাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে, তার মা তাকে জ্বালিয়েছে, তখন ওটা অনেক পেইনফুল, অনেক পেইনফুল এক্সপিরিয়েন্স তার জীবনে এমন একটা অংশ হয়ে আছে, যেটা তার জীবনের মানে সবসময় ঢুকে থাকে, জীবনের মানে অটুট অংশ হয়ে থেকে যাচ্ছে, যেটা তার কনসাস মাইন্ডে আসে না, কোথাও না কোথাও তার সাবকনসাস মাইন্ডের মধ্যে ওই পেইনটা ঢুকে আছে, সেটা নিয়ে সে জীবন যাপন করতেছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে তার, এই জিনিসটা নিয়ে তার কোনো রিয়াকশন নাই। কিন্তু এরকম আছে, সিপিআতে আমরা দেখেছিলাম না, মেজারেবল এক্সিস্টেন্স। তো এর মধ্যে এরকম একটা এক্সপেরিয়েন্স আছে, পেইনফুল এক্সপেরিয়েন্স, ইম্পালস আছে, পেইনফুল ইম্পালস আছে তার মধ্যে। কিন্তু এইটা নিয়ে তার সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা জায়গা করে নিয়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশন নাই। এটাই হচ্ছে রিপ্রেশনস। রিপ্রেশনসে খুব সুন্দর একটা সেন্টেন্স দিয়ে এটাকে বোঝানো যায়, এটা দেওয়া আছে, দ্য আনকনসাসনেস এক্সক্লুশন অফ পেইনফুল ইম্পালসেস, ডিজায়ার অর ফিয়ার ফ্রম দ্য কনসিয়াস মাইন্ড। ঠিক আছে? আর সাপ্রেশনটা কি? সাপ্রেশন আমরা কোনটাকে বলি? সাপ্রেশনের কথা তো বললাম, তাহলে এটা বুঝতে সুবিধা। সাপ্রেশন কি বলি? সাপ্রেশন হলো, ধরেন আপনি, আমরা কি বলি যে রাগ সাপ্রেসড করতেছে, স্টাফেসিক ক্রিয়া কি করে? রাগ হলে কি করে? রাগ প্রচন্ড একদম ঠুসে ঠুসে ভরা থাকে, আর যখন এমনি কোনো প্রকাশ করতেছে না, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড আমাদের রুব্রিক্স আছে স্টাফেসিক ক্রিয়ার মধ্যে। কিন্তু যখনই সুযোগ পেয়ে গেল তখন সে উগলায় দেয়, কি করে? যে একদম স্ট্রাইকিং হেড, মাথায় দেওয়ালে যে মাথায় ঠুস ঠুস করে বাড়ি দিবে, তাই না? জিনিসপত্র ছুঁড়ে মারে কে? স্টাফেসিক ক্রিয়া। এরকম এক্সপ্রেশন থাকে না, স্টাফেসিক ক্রিয়া, জিনিসপত্র ছুঁড়ে মারে। কখন ছুঁড়ে মারে? যখন তার সাপ্রেশনটা হটে যায়। সে তো অ্যাঙ্গারটাকে অবদমন করে রাখছিল, সাপ্রেসড করে রাখতেছিল, কিন্তু যেই সাপ্রেশনটা হটে যায় তখন সে কিন্তু ভায়োলেন্ট হয়ে যায়, জিনিসপত্র ছুঁড়ে মারে, নিজেই নিজেকে স্ট্রাইকিং করে। যেমন ধরেন যে আপনার বাতাস বইছে, তাই না? বাতাস হচ্ছে, এটা একটা ঘাস বা একটা ধানের গাছ, বাতাস হলে কি হলো? একদম বাতাস এরকম হয়ে বায়ু প্রবাহের দিকে, এদিকে বাতাস বইছে, তাহলে একদম এরকম নুয়ে পড়বে,
আবার যে ফ্লোটা চলে যাবে বাতাসের ফ্লো, তখন আবার ইমপ্রেস মানে এইভাবে আবার দাঁড়িয়ে গেল, তাই না? তাহলে যখন ফ্লোটা চলতেছে, ডমিনেশন চলছে, তখন কিন্তু তার ইমোশনটা সাপ্রেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন এই স্টিমুলেশনটা হটে যাচ্ছে, তখন আবার ঘাস সোজা হয়ে গেল, সোজা দাঁড়াই গেছে, এরকমটাই আর কি। তো এই সাপ্রেশন বলছি, এই রিপ্রেশনটা সাবকনসিয়াস মাইন্ডের পার্ট হয়ে যায়, এটা মনে রাখতে হবে। ভিতুল গাছের কথা, হ্যাঁ, এইটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। মানে এই জিনিসটা, এই অ্যাঙ্গারটা, তার ক্ষোভটা, ওই ছেলে তাকে বলল যে তুমি আমার কাছে আমার জন্য মৃত, তোমার মুখ আর দেখতে চাই না, তোমার মরা মুখ আমি দেখবো না। ছেলের আগের মাথায় এরকম কথা বলছে, সেটা সে সাপ্রেস করে রাখেনি। সাপ্রেস হলে কি হবে, কি বললাম, সাপ্রেস হলে যখন ঘটনা চলে যাবে, প্রতিকূল হয়ে যাবে, তখন কিন্তু সেটা আউটবাস্ট হয়ে যাবে। স্ট্যাফিসিয়া ক্রিয়া কি করে সেটাও তো বললাম, যখন সাপ্রেসড হয়ে থাকতেছে স্ট্যাফিসিয়া ক্রিয়া কোনো রাগ প্রকাশ করবে না, কিন্তু যেই সাপ্রেশনটা উঠে যাবে, স্ট্যাফিসিয়া ক্রিয়া কিন্তু ঢিল, লাঠি বা জিনিসপাতি ভাঙচুর করা শুরু করে দেবে, না হলে নিজেকে মাথায় স্ট্রাইক করবে। আর রিপ্রেশনে যদি তার সিচুয়েশনটা স্টিমুলাই, মানে যেটার কারণে সে সাপ্রেসড হয়ে থাকে, সেটা যদি চলেও যায়, সে কখনো এটা প্রকাশ করবে না, তার মনের মধ্যে পড়ে থাকবে। এটা হলো ম্যাগমিউর, বুঝতে পারছেন? ওইটা নিয়ে কোনো রিয়াকশন আর আসবে না। আসতেছে, খুব ইন্টারেস্টিং মেডিসিন। তো ম্যাগমিউরের প্রথম বিষয় আমরা দেখলাম, দা অরফান মাদার, মহিলাটা অরফান মাদার, মানে অরফান আর কি। আর একটা হচ্ছে পেসিফিস্ট, পেসিফিস্ট, তাই না? পেসিফিস্ট, আমি পেসিফিস্ট মানে কি বললাম, পেসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী। আমি দুইটাই দিয়ে দিলাম, দা অরফান মাদার এন্ড পেসিফিস্ট, এই দুটো লিখে নেন। তো ভিতুল কাস আরো অনেক কিছু বলেছে, ভিতুল কাসের ইয়ে পড়লেই হবে। ভিতুল কাস খুব 1991 সালে তার যে ম্যাথমেটিকা বই আছে, সেখানে মোটামুটি এই পেসিফিস্টের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেছেন। সেগুলা তো, এই কথাগুলাই আমি যেগুলো বললাম, এগুলাই আর কি মোটামুটি ইয়ে করে দেওয়া আছে। তো এখন ঘটনা হচ্ছে যে ম্যাগমিউর কি চায়। প্রত্যেকটা মেডিসিনেরই কিছু না কিছু চাহিদা থাকে, যেটা তার কোর চাওয়া, কোর লেভেলের চাওয়া, মনের চাওয়া, সুপ্ত চাওয়া। হ্যাঁ, আমরা শুধু এতটুকুই মানে এই ম্যাগমিউর শুধু এতটুকুই চাই যে দুটো কথা হবে, সেটা হবে ভালোবাসার, এবং যাদের সাথে আমার রিলেশন, আমার আইপিআর, তাদের সাথে একটা নিজস্বতার একটা থাকে না, একটা আপন আপন আত্মার একটা অনুভূতি থাকবে। হ্যাঁ, এইটাই হলো ম্যাগমিউরের কোর, মানে তার ওয়ান্ট, তার সেটা চাই। তো এই কেসে আমরা কি দেখলাম, যে মারুক, কাটুক, রাগ করুক, এটা আমি বরদাস্ত করব, কিন্তু তারা আমার নিজের মতন করে থাকুক, তারা আমার নিজের, এরকম একটা অনুভূতি কিন্তু মহিলার মধ্যে ছিল। আমার ছেলে বলছে যে মা, বাড়ি আর বিজনেস আমার নামে করে দাও, হ্যাঁ, বা এটা বেচে দাও, আমার টাকা দরকার, আমাদের টাকা দরকার, হ্যাঁ দাও। সে কিন্তু দিয়ে দিত। কখন দিত? সে যদি এই অ্যাসুরেন্সটা পেত যে আমি সব বেচে দিলাম, আমার ছেলে আমাকে একদম রানীর মতন করে রাখবে, বা মায়ের যে ইয়েটা থাকে সেরকম দিয়ে রাখবে। আমি গতদিন কেসের মধ্যে বলেছিলাম না, যে ছোট ছেলের বৌমা ডাইরেক্টলি শাশুড়িকে কিছু বলে না, কিন্তু ছেলের কান ভাঙানি দেয়, তখন ছেলে আবার ওই কথা নিয়ে মায়ের সাথে উল্টাপাল্টা আচরণ করে। গতদিন কিন্তু বলেছিলাম, আপনাদের মনে আছে। তো একজন মহিলা 60-65 বছর বয়স, সে তো বিচক্ষণ, সে তো বুঝেই যে আমি বাড়ি দিয়ে দিলে তো সব শেষ। কিন্তু ছেলে যদি ওইটুক অনুভূতি তাকে দেওয়াতে পারতো যে না মা, বাড়ি বেচে দিলেও তুমি আমার মা, মায়ের মতনই তুমি আমার কাছে থাকবা, আমি মাথায় করে রাখবো, এই অনুভূতিটা হলে কিন্তু সে বাড়িও বেচে দিত। তো মহিলাটা কি রাগ করে বলতেছিল না যে আমি এদেরকে এখন কিছুই দিব না, আমি অনাথ আশ্রমে দান করে দেবো, আমি এগুলা অন্য জায়গায় এতিমখানায় দান করে দেবো আমার প্রপার্টিজ, মহিলা কিন্তু বলতেছিল। কিন্তু পরক্ষণে মেয়ে কি বললো, যে এগুলা মায়ের মুখের কথা,
এটা মা কখনোই করবে না, এগুলো রাগ করে এরকম কথা বলতেছিল। তো এই যে কথা বা এটা হলো মাইল্ডনেস। হ্যাঁ, সামনের জনের প্রতি রিয়াকশন তো দেখাচ্ছে না, তার ভিতরে কি চলছে, কি হচ্ছে সেটাও সে প্রকাশ করতেছে না, রাগ ক্ষোভ থাকলেও সে কিন্তু সেটাকে উগলাতে পারতেছে না। ঠিক আছে, তো যাক আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে স্টাডি করি। সেটা হলো যে ম্যাগমিউরের কিছু বেসিক রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স গুলার লিস্ট আকারে একটু দিই আপনাদের জন্য সুবিধা হবে, আপনি একটু নোট নোট করে নেন। কনফ্লাই টু দ্য উইশেস অফ আদার্স, ফিলিং অবলাইজ টু, এটা আমি টিটিকাম ভালগারিস পড়ানোর সময় আপনাদেরকে বিস্তারিত মনে ব্যাখ্যা করেছিলাম। ডেলুশন, পারফর্মিং প্রেজার্ড বাই দোজ অ্যারাউন্ড হিম টু পারফর্ম, আমি কপি করে দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2-4টা আমি আলোচনা করব, সেগুলাই বলি, এগুলা রেপার্টরি থেকে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারবেন। ফিয়ার, ডিজাবল অফ বিং, রেসপন্সিবিলিটি, টেকিং টু মাচ রেসপন্সিবিলিটি, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড আসেনি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ডেলুশন, নেগলেক্টেড, শি ইজ নেগলেক্টেড, তারপরে ডিপ্লোম্যাটিক, মাইল্ডনেস, এই ইয়েগুলা আমরা দেখি। ইল্ডিং ডিসপোজিশন, ইল্ডিং তো বললাম, কি বললাম প্রথমটা, কম্পাইল টু দা উইশেস অফ আদার্স, ফিলিং অবলাইজ টু। হ্যাঁ, তার ভেতর থেকে এরকমটা মনে হয় যে যা চাচ্ছে তা তাকে দিয়ে দিই, সে দ্রুত বলে যায়। বললো না মেয়ে, ভাইয়ের উপরে এত রাগ, এসে ভাই দুটা কথা বললো, সে বলে যে বাড়ি মর্টগেজ রেখে তাকে কার কিনে দিল। হ্যাঁ, কমপ্লাই টু উইশেস অফ আদার্স টু দা ফিলিং অবলাইজড। তারপরে কি, ডিলুশন, পারফর্মিং প্রেসার্ড বাই দোজ অ্যাবাউট হিজ টু পারফর্ম, এর মানে যার কাছে এরকম মনে হয় যে যে যেটা চাচ্ছে তাকে সেটা দিয়ে দিই। হ্যাঁ, তাদের রেজিস্ট করার অ্যাবিলিটি তার থাকে না, প্রতিহত করার অ্যাবিলিটি থাকে না, কারণ সে সাপোর্ট চায়। ঠিক আছে, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সাপোর্ট, ডিজায়ার ফর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ফ্রম, দেখেন রুব্রিক্স দেওয়া আছে উপরে। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সাপোর্ট, ডিজায়ার ফর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ফ্রম, সে সাপোর্ট চায়। ফেয়ার, ডিসেবল বিং, রেসপন্সিবিলিটি, টেকিং টু মাচ সিরিয়াসলি, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, এগুলা সালফারের মতন মনে হবে। রেসপন্সিবিলিটি, ডিউটি তার রন্ধে রন্ধে ভরা থাকে, এটা আবার ম্যাক কার্ভের মধ্যে পাবেন না। ম্যাক কার্ভের সাথে ডিডি করতে পারলে দেখেন যে মানে ভালো হতো, এই মাসে দুটো পড়াতে পারলে, খুবই কাছাকাছি। এই দুই মেডিসিন একই রকম যাত্রা, একই রকম, কিন্তু একটা জায়গায় যে দুই পথ দুই দিকে চলে গেছে। তারপরে কি, ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, ডেলুশন, নেগলেক্টেড, হি ইজ নেগলেক্টেড, ডিপ্লোম্যাটিক, আরামে ভালোবেসে কথা বলবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলবে, ধীরে সুস্থে কথা বলবে। ডিপ্লোমেসি কি, ডিপ্লোমেসি আমরা কি করি এখন, ভারতের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন কেমন, ভালো না, তাই না? দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়েছে, তখন কিভাবে সমঝোতা হবে, ডিপ্লোমেসির মাধ্যমে। তারা কি করবে, লড়াইটাকে এক ধরনের হারমোনির মধ্যে আনার চেষ্টা করবে, তারা সুইটলি কথা বলবে, মিষ্টি আচরণ করবে, তারা কিন্তু অ্যাগ্রেসিভ হবে না। যখন ডিপ্লোম্যাটিক ওয়েতে যাবে, চ্যানেলে যাবে, তখন কিন্তু সুইট থাকবে, সফটনেস থাকবে। এখন ছেলেও তাকে দুটা কথা শোনায় দিয়েছে, সেও যদি দুটা কথা শোনায় দেয়, তাহলে কি সেটা ডিপ্লোমেসি থাকলো না, সেখানে হারমোনি থাকবে না। এই কারণে সে ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। কি হবে, মাইল্ডনেস হবে, ইল্ডিং হবে। এই মাইল্ডনেস, ইল্ডিং হচ্ছে এই রিমেডির একদম মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক নেচার, মাইল্ডনেস আর ইল্ডিং। ম্যাগমিউরের অনেক এলিমেন্ট আমরা দেখতে পাই, এলিমেন্ট গুলা কিভাবে তৈরি হয় সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব। যেমন এলিমেন্ট ফ্রম রুডনেস অফ আদার্স, অন্যদের থেকে, রুডনেস থেকে তৈরি হয়। এরা খুব সুন্দর, সুইট এবং সফট হার্টেড পারসন, কার্সিনোসিনের মতন,
সেই কার্সিনোজেন ব্যক্তি কিন্তু ম্যাগমিউর তৈরি হয়ে যাচ্ছে। সেন্সিটিভ টু রুডনেস, কোয়ার্ল অ্যাভারশন, হারমোনি ডিজায়ার ফর, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, ফ্রেন্ডস বিটুইন, আমি দিয়ে দিচ্ছি এগুলো সব, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, ফ্রেন্ডস বিটুইন, ভায়োলেন্স অ্যাভারশন, কেয়ারফুল আদার্স অ্যাবাউট, এগুলা অনেকাংশে সালফারের সাথে মিলছে। রিসেন্টলি সালফার যেহেতু পড়লাম, এই কারণে সালফারের সাথে সাথে আপনাদেরকে বলতেছি। এই জন্য ম্যাগমিউরের মধ্যে কেয়ারিং পার্টটা অনেক বেশি পাবেন, কেয়ারওয়ালা পার্টটা অনেক বেশি পাবেন। আর কি আছে এলিমেন্ট, কি কি আছে এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট আছে। এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, এই ডিসকর্ড নিয়ে অনেকগুলো এলিমেন্ট আছে। এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, চিপ এন্ড সাবঅর্ডিনেট বিইং, আমি তো এগুলো মনে হয় নেট্টামিউর পড়াতে যে মনে বলেছিলাম। এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, ফ্রেন্ডস বিটুইন, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, প্যারেন্টস বিটুইন। হ্যাঁ, এই ডিসকর্ড, তিনটা ডিসকর্ড, এটাও লিখে নেন, আমরা এগুলো আলোচনা করতে পারবো। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন, লং টাইমে কার্সিনোজেনের মতো লং টাইম ধরে তার মধ্যে ডোমিনেশন। এলিমেন্ট ফ্রম ফ্রেন্ড ডিসিপ্ট, এলিমেন্ট ফ্রম হোম সিকনেস, এলিমেন্ট ফ্রম রুডনেস অফ আদার্স। তো এর মধ্যে এই ম্যাককার্ভের মধ্যে, ম্যাককার্ভ তৈরি হওয়ার ইতিহাসে ডিসকর্ডটা একদম ঠুসে ঠুসে ভরে আছে। ডিসকর্ড কি, হোয়াট ইজ ডিসকর্ড? ডিসকর্ড মানে হচ্ছে মতভেদ, বিরোধ, অমিল, লড়াই ঝগড়া, এগুলো হলো ডিসকর্ড। বাবা মার মধ্যে ক্যাচাল হচ্ছে, তাই না, ফ্রেন্ডশিপে ক্যাচাল হচ্ছে, এই জিনিসগুলা থেকে কিন্তু ম্যাগমিউর তৈরি হয়। ডোমিনেশন লং টাইম ধরে চলছে, এলিমেন্ট ফ্রম ডোমিনেশন লং টাইম, তাই না, ডোমিনেশন ফর এ লং টাইম ধরে চলছে। আর তার মধ্যে কি আছে, হোম সিকনেস, তার ঘরের প্রয়োজন। ঘর, হাউস না, কিন্তু ঘর আর হাউসের মধ্যে মানে হোম আর হাউসের মধ্যে পার্থক্য আছে। এর দরকার হলো হোম, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে নিজস্বতা বিষয় থাকবে, হিন্দিতে বলেন আপনাপন, নিজস্ব, আমার আত্মার, এরকম থাকবে, এরকম বাসা বা ঘর সে চায়। এরপরে আমরা আরো কিছু রুব্রিক্স পাই। এলিমেন্ট হাউজিং, এলিমেন্ট ফ্রম হোম সিকনেস বললাম, হোম সিকনেস, সাইলেন্ট ইল হিউমার উইথ লাভ ফ্যামিলি ফর, তাই না, আমরা কি দেখেছিলাম, মেটো কিসে দেখেছিলাম, লাভ ফ্যামিলি ফর লিখেছি, লাভ ফ্যামিলি ফর। তো অ্যাংজাইটি হাউজিং কেন, এটা আমাদের একটু জানা দরকার। অ্যাংজাইটি হাউজিং কেন, হোয়াই অ্যাংজাইটি হাউজিং, অ্যাংজাইটি হাউজিংটা কেন? কারণ ঘরে তার ডিসকর্ড চলছে, বিবাদ চলছে, বাবা মার মধ্যে বিবাদ, ভাইয়ের মধ্যে বিবাদ, রিলেশনের মধ্যে বিবাদ, এই রকম কন্ডিশনে তার মধ্যে এই হাউস নিয়ে, তখন তো যে জায়গায় অনেক বিবাদ থাকে, অনেক ঝগড়া থাকে, সেটা তার হোম হলো না। যেখানে শান্তি নাই সেখানে তো হোম হলো না, সেটা তো হাউস হয়ে গেল। এই কারণে কিন্তু হাউস, এটা বোঝেন, খুব সুন্দর ছোট্ট জিনিস, সূক্ষ্ম জিনিস, এটা বোঝার আছে। এখানে কেন হোম হলো না, অ্যাংজাইটি হোম ইন কেন হলো না, অ্যাংজাইটি হাউস ইন কেন হলো, এখানে কারণটা এটাই, ডিসকর্ড চলছে। আবার বাইরে গেলে হোম সিকনেস, তার ঘরের কথা মনে পড়ে, বাসার কথা মনে পড়ে। এই মহিলা তার মেয়ের কাছে আসছে, মেয়ের বাড়ি, আপন মেয়ে, তার নিজের পেটের মেয়ে, তার বাড়িতে আসছে, কিন্তু সে মনে করছে কুষ্টিয়া আমার বাড়ি, ওখানে আমার বাসা আছে, ওখানে আমি বেটাদের সাথে থাকবো। মেয়ে এত কিছু করছে কিন্তু তার মন ভরছে না, মেয়ের এটা হাউস মনে হচ্ছে, সে যেতে যাচ্ছে হোম, তার সিকনেস হচ্ছে হোম। ঠিক আছে, আরেকটা বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে বলার মতো। অরফান নিয়ে একটু বলি। অরফানটা যেহেতু এই মেডিসিনের জান, অরফান কি, হোয়াট ইজ অরফান? এতিম। এতিম কি, কারা? তার সাথে কেউ নাই, বা তার কোনো সাহারা নাই, সহযোগিতা নাই, আমি কারো না, না কেউ আমার না, কারো নই তো আমি, কেউ আমার নই, গান আছে না, কারো নই তো আমি, কেউ আমার নয়, এটা হলো অরফান। এই গানটা শুনেন, এটা হলো অরফান ফিলিংস।
ঠিক আছে? এ পারসন অর থিংস দ্যাট ডিকশনারিতে দেওয়া আছে, এ পারসন অর থিংস দ্যাট ইজ উইদাউট প্রোটেক্টিভ অ্যাফিলিয়েশন স্পন্সরশিপ ইটিসি। এটা একদম অক্সফোর্ডে মনে দেওয়া আছে, এক লাইনে দিয়ে দিয়েছে। আমাদের বাবা মা আছে, তাই না? আমার বাবা আছে, মা আছে, তার মানে কি আমি প্রোটেকশন পাচ্ছি। আমার ফ্যামিলি আছে, মানে আমাকে কিছু হলে ফ্যামিলি আমাকে প্রোটেক্ট করতেছে। আমি ইমোশনের মধ্যে থাকি, আমি কেয়ারিং এর মধ্যে থাকি, আমি সাপোর্টের মধ্যে থাকি, কিন্তু অরফান সেটা পাচ্ছে না। এই সিনিয়র সিটিজেন, এই বৃদ্ধ মহিলা, সেও কিন্তু একজন অরফানের মতন, যদিও তার বয়স 60, তার ছেলে মেয়ে আছে, তারপরেও সে অরফান। অরফান শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হবে তা কিন্তু না, অরফান হলো একটা ফিলিংস, অরফান হলো একটা পেশেন্টের কনসাসনেস। এরকমটা সে অনুভব করে যে নিজের মতন আমি কাউকে অনুভব পাই না, এই জন্য সে নিজের কাউকে খুঁজতেছে। ম্যাগমিওর বুঝতে গেলে আপনাকে কিন্তু এই জিনিস বুঝতেই হবে। ম্যাগমিওর বুঝতে গেলে আরো অনেকগুলা জিনিস বুঝতে হয়। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আরো 5 মিনিট আপনার কাছে নিলাম, এটা একটু বুঝেন, দিয়ে শেষ করে ফেলবো। ম্যাগমিওর বুঝতে গেলে আরো 3টা জিনিস বুঝতে হবে। একটা হলো ফরসেকেন, একটা হলো ডিজার্ট, আর একটা অ্যাবান্ডেন্ট। এই 3টা ওয়ার্ড আপনাকে বুঝতে হবে, আমি লিখে দিচ্ছি। 3টারই রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স বোঝার থেকে ওয়ার্ড গুলা বুঝেন, রুব্রিক্স নিয়ে অ্যানালাইসিস করে এটা কেস প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু এই ফিলিংস গুলা যদি বুঝে যান তাহলে আপনার কিচ্ছু লাগবে না, আপনি পেশেন্ট দেখতে পারবেন। তাহলে হোয়াট ইজ ফরসেকেন, হোয়াট ইজ ডিজার্ট, হোয়াট ইজ অ্যাবান্ডেন্ট, এই 3টা আপনাকে বুঝতে হবে। এই 3টা ওয়ার্ডের মধ্যে কেয়ার এবং কনসার্ন, এই 3 কন্টেস্ট কিন্তু থাকবেই। এই 3টার মধ্যে এটা কমন থাকবে, কেয়ার এবং কনসার্ন। এই কন্টেস্টে আমরা আলোচনা করব। এই 3টা ওয়ার্ডের মধ্যে কেয়ার এন্ড কনসার্ন এটা থাকে, কিন্তু এই 3টা পরিস্থিতি হচ্ছে আলাদা আলাদা। এই পরিস্থিতি যদি আমরা বুঝতে পারি তাহলে এই 3টা শব্দকে আমরা আলাদা করতে পারবো, কিন্তু আপনি যখন ডিকশনারিতে যাবেন অর্থ কিন্তু একই, ঘুরে ফিরে একই। তাহলে ফরসেকেন বা ফরসেক, ফরসেকটা কি? এনি আইডিয়া হোয়াট ইজ ফরসেকেন ফিলিং? স্যার পরিত্যক্ত আর কি, যে তাহলে ডিজার্ট কি? অবহেলিত, অবহেলিত। ডিজার্ট কি তাহলে? অ্যাবান্ডেন্ট কি? পরিত্যক্ত হলো অ্যাবান্ডেন্ট। বুঝতে পারছেন? যদি আমরা ডিকশনারি মানে করি, ফরসেকেরও তাই, 3টারই একই অর্থ। আমাদেরকে রেপার্টরি বুঝতে গেলে ওয়ার্ডের সূক্ষ্ম অনুভূতিগুলা বুঝতে হয়। ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে, রোগীর অনুভূতির সাথে ওয়ার্ডের অনুভূতি মিলাতে হয়। তো ফরসেকেনের মধ্যে বন্ড তৈরি থাকে, কিন্তু সেটা টেম্পোরারিলি। এটা এমন ফিল হয় যে সামনের জন তার থেকে দৃষ্টি, মানে আমার থেকে দৃষ্টি হটিয়ে নিয়েছে, আমার থেকে নজর হটাই ফেলছে, আমার দিক থেকে মুখ ফিরাই নিয়েছে। সে তার দৃষ্টি আমার দিক থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে আমাকে ছেড়ে দেয়নি। আমি কি বুঝাতে পারলাম? উইথড্র আওয়ার ইন্টারেস্ট ফ্রম হুম উই হ্যাভ বিন ইন হ্যাবিট অফ ইন্টিমেসি। আপনি অক্সফোর্ডে গেলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন ধরেন কখনো কখনো বইয়ের মনে হয়, আপনার বইয়ের মনে হবে যে আমার হাজবেন্ড, বা হাজবেন্ডেরও অনেক সময় মনে হতে পারে যে আমার বউ আমাকে ফরসেক করে দিচ্ছে, মানে বউ আমার দৃষ্টি থেকে, আমার দিক থেকে দৃষ্টি হটায় নিয়েছে। টার্ন হিজ অর হার আইজ ফ্রম মি, অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে হটিয়ে নিয়েছে। বন্ডিং কিন্তু থাকছে, কিন্তু মনে হচ্ছে যে আমার দিকে আর তাকাচ্ছে না। আমি বুঝাতে পারলাম? এইরকম একটা অনুভূতি আপনার বাচ্চারও এরকম ফিল হতে পারে যে আমার বাবা মা আমার দিকে অতটা ধ্যান দেয় না, আজকাল আমার বিষয়ে অতটা কেয়ার নেয় না। এই ছোট বাচ্চাটা আসলো, এই ছোট বাচ্চাটা আসার পর আমার ভাইটা হলো, তারপরে আমার দিকে আর অতটা কেয়ার নিচ্ছে না। এটা হলো ওই বাচ্চার ফরসেকেন ফিলিং। এটা একটা ট্রান্সেন্ড, কিছু দিনের জন্য হয়, টেম্পোরারি হয়। সবসময় মনে রাখবেন, ফরসেকেন টেম্পোরারি হয়, পার্মানেন্ট হয় না। এই শিক্ষা আপনাকে কেউ দিবে না, এটা আজকে শিখে নেন। ফরসেকেন ফিলিংটা হচ্ছে টেম্পোরারি, নট পার্মানেন্ট। বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে ডিজার্ট। ডিজার্ট কি?
ডিজার্ট হলো যখন সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, এখন আমার খুব নিড, তখন ওই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম? এখন আপনার আমার খুব প্রয়োজন, আপনারা আমার পাশে দাঁড়াবেন, এরকম পরিস্থিতিতে আপনাদেরকে আমি পাচ্ছি না, আমাকে এই পরিস্থিতিতে আপনারা ছেড়ে দিয়েছেন, যান আপনারই আপনি ম্যানেজ করেন। বা যেখান থেকে তার যে কেয়ার, তার যে কনসার্ন, তার যে সাপোর্ট, সেটা হটিয়ে নেওয়া হলো, সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সেখান থেকে উইথড্র করে নেওয়া হলো ডিজার্ট। ইট ইজ এ ডিকশনারিতে দেওয়া আছে, ইট ইজ এ ব্রিজ অফ ফিডেলিটি, মানে এটা এক ধরনের বিশ্বাসঘাতকতায়। যেমন মনে করেন যে আমরা বর্ডারে দাঁড়ায়, আমি সৈনিক, আমি আরো 5-7টা সৈনিক নিয়ে বর্ডারে দাঁড়ায় আছি, এখন দুশমন অ্যাটাক করলো, 4-5 জন সামনে থেকে অ্যাটাক করলো, এবার ওই অ্যাটাক দেখে আমার সাথে যে সৈনিকগুলো আছে এরা পালিয়ে গেল, সবসময় আমাকে সার করতেছিল, আমার পিছনে জি স্যার করতেছিল, এখন আমার সবচেয়ে প্রয়োজন আমি তাদেরকে ওই বিপক্ষ পার্টিকে প্রতিহত করব, এই তোমরা রেডি হও, ফায়ার করতে হবে, পিছনে তাকাই দেখি কেউ নাই, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমার সাথীরা পালায় গেল, এটা হলো ডিজার্ট। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমরা ইংরেজি কোন লেভেলে শিখতে চাই, এভাবে শিখতে হবে। তৃতীয় হচ্ছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট কি? হোয়াট ইজ অ্যাবান্ডেন্ট? এই ডিজার্টের ক্ষেত্রে কি বললাম, যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে করতে যুদ্ধের ক্ষেত্রে দাঁড়িয়ে সৈন্যরা আমাকে ছেড়ে পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়া সৈন্য আবার ফিরেও আসতে পারে, ফিরে আসার চান্স থাকে, একটু 5 জন পড়ে গেল, তখন স্যারকে একাই রেখে আসলাম, স্যার আমাদেরকে এত ভালোবাসতো, আচ্ছা ঠিক আছে আবার ব্যাক করি, এটা হতে পারে ডিজার্টের ক্ষেত্রে। কিন্তু অ্যাবান্ডেন্টের ক্ষেত্রে এই ফরসেকেন আর ডিজার্টের পুরো অপোজিট। অ্যাবান্ডেন্টে একদম পার্মানেন্টলি ডিসকানেক্টেড, সম্পর্কে একদম বিচ্ছেদ হয়ে যায় পার্মানেন্টলি। যেমন অবৈধ সন্তান হয়ে গেছে, ভালোবাসার সন্তান হয়ে গেছে, লাভ বার্ড না, লাভ চাইল্ড কি বলে, লাভ চাইল্ড হয়ে গেছে, তার স্থান কোথায়? অরফানেজ। মা যে 10 মাস 10 দিন, আমরা কথায় কথায় বলি 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ, তারপরে যায় অরফানেজে ফেলে দিয়ে আসছে, দ্বিতীয়বার আর সে মুখে যায়নি, সে মুখে একবারও গেল না, একবার যে মুখটা ফিরিয়ে নিয়েছে, পিঠ দেখিয়ে দিয়েছে, মুখ আর জিন্দেগিতে হলো না, তুমি আমার জীবন থেকে চিরতরে চলে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, একদম টোটাল উইথড্র করে নিয়েছে, তার কেয়ার এবং কনসার্ন টোটাল উইথড্র হয়ে গেছে। রিসেন্টলি কি হলো, একদম লাস্ট ঘটনা, বাংলাদেশের ঘটনা নাই বললাম, লাস্ট ঘটনা কি হলো সিরিয়াতে, বাশার আল আসাদ, যাই হোক মুসলমানদের পক্ষে বিপক্ষে সেটা আমি বলতেছি না, সে সিরিয়া ছেড়ে কিন্তু সিরিয়া ছেড়ে পালিয়ে গেল, মানে কি সে সিরিয়াকে একদম অ্যাবান্ডেন্ট করে দিল, সিরিয়াকে তার স্মৃতি থেকে একদম মুছে ফেললো, তার সাথে আর কোনো সম্পর্কই রাখলো না, ফলে কি হলো, ইসরায়েল এসে আবার ওই যে গোলান মালভূমির একটা অংশ দখল করে ফেললো। তবে এই যে বাশার আল আসাদের মধ্যে কিন্তু ডিজার্ট ছিল, কারণ এখন তো ইসরায়েলের বিরুদ্ধে তাকে লড়াই করতে হতো, তার ইয়েটা ছিল এরকম, দেশের প্রয়োজনে, ইসরায়েলের জন্য, ধর্মের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তাকে লড়াই করতে হতো, কিন্তু সে না করে সে দেশকে ওই জায়গায় ফেলে দিয়ে চলে গেল এই ঝামেলার মধ্যে, যেখানে ইসরায়েল সবগুলাকে গলা ধরতেছে, তাই না, টিপে ধরতেছে, সেই রকম জায়গায় সে এই কাজটা করবে, সে দেশকে ওরকম একটা দোদুল্যমান জায়গায় ফেলে দিয়ে চলে গেল, এই অ্যাসপেক্টে চিন্তা করেন, এটা হলো অ্যাবান্ডেন্ট।